স্ক্রিনে যে প্র্যাকটিস সেটটা দেখতে পাচ্ছ এটি WBGPর প্র্যাকটিস সেট, অর্থাৎ তোমরা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা দেবে তাদের জন্য এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা একের দাগের প্রশ্ন শুরু করি, তার জন্য জুম করে একটু বড় করে নিই। এবার আমরা একের দাগের প্রশ্ন শুরু করব। তো প্রথমেই আমাদের একের দাগের প্রশ্ন আসবো। তো এখানে দেখো পরিষ্কার করে বড় বড় করে লেখা আছে বিভাগ 1 জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স। ইতিমধ্যেই তোমরা জানো জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অনেক ভাগ আছে। জেনারেল নলেজের যেগুলো ভাগগুলো আছে তার মধ্যে ইতিহাস আছে, ভূগোল আছে, আবার তোমার পঞ্চায়েত থেকে কিন্তু প্রশ্ন আছে, এরকম আছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসবে। তো আমরা একের দাগের প্রশ্ন দেখব। চলো সিলেবাসটা ভালো করে জানবে, যে কোনো পরীক্ষা দেওয়ার আগে সিলেবাস ভালো করে জানা উচিত। এখানে দেখো গুরুত্বপূর্ণ টপিক দেওয়া আছে, পঞ্চায়েতি রাজ, পশ্চিমবঙ্গ সরকার প্রকল্প, সাধারণ জ্ঞান। এখান থেকে কিন্তু 10 নম্বর, এখান থেকে কিন্তু জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো আছে। তো চলো আমরা একের দাগের প্রশ্ন শুরু করি। একের দাগের যে প্রশ্নটা আছে দেখো, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে? অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে ধারা 40। কয়েক দাগ হবে সঠিক উত্তর ভারতের সংবিধানের ধারা 40A এর পরিচালনা নির্দেশমূলক নীতি বা DPSP এর অধীনে গ্রাম পঞ্চায়েত গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। 44-এর ধারা 40-এর এ। এখানে দেখতে পাচ্ছ যে 44 ধারা আছে, এটা কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। আর এই যে 45 নম্বর ধারা আছে, এটা হচ্ছে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলকভাবে শিক্ষা ব্যবস্থা। আর এখানে ধারা 50 আছে, এটা বিচার বিভাগের শাসন বিভাগ থেকে পৃথকীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দুই দাগের প্রশ্ন আমরা দেখব। চলো দুই দাগের প্রশ্ন কি আছে দেখে নিই। দুই দাগের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর বিশিষ্ট? অবশ্যই এটা ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত, অর্থাৎ গয়ের দাগ হবে সঠিক উত্তর। ত্রিস্তরের সর্বনিম্ন স্তর হলো গ্রাম পঞ্চায়েত। ওকে, গ্রাম পঞ্চায়েত হচ্ছে সর্বনিম্ন স্তর, গ্রাম পঞ্চায়েত। তারপরে তোমার আছে তারপরে আছে কিন্তু ব্লক স্তর, যেটাকে কিন্তু বলা হয় ব্লক স্তরটাকে, ব্লক স্তর পঞ্চায়েত সমিতি পরিচালনা করে। আর উচ্চ আছে হচ্ছে জেলা স্তর, যেটা কিন্তু জেলা পরিষদ গঠন করতে সাহায্য করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা তিন দাগের প্রশ্ন দেখি। তিন দাগের প্রশ্ন আছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে কত টাকা করে দেওয়া হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কিন্তু এটা সঠিক উত্তর হবে 1000 টাকা। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে সাধারণত ওবিসি ক্যাটাগরির মহিলারা কিন্তু 1000 টাকা করে পেয়ে থাকেন, জেনারেল আর ওবিসি ক্যাটাগরির মেয়েরা। আর এখানে যে তপশিল আছে, তারপরে তপশিল উপজাতি আছে, অর্থাৎ SC ST, ওনারা পান কিন্তু 1200 টাকা করে। এবার আমরা চার দাগের প্রশ্ন দেখব। চার দাগের প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? তোমরা অবশ্যই ইতিমধ্যে সবাই জানো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয় কিন্তু রাজস্থানে 1959 সালে 10 অক্টোবর রাজস্থানের নাগৌর জেলার ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার আনুষ্ঠানিকভাবে চালু হয়। এখানে সঠিক উত্তর হবে রাজস্থান। এখানে দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ, তো রাজস্থানের পরেই কিন্তু অন্ধ্রপ্রদেশে এই ব্যবস্থা চালু হয়। আর পশ্চিমবঙ্গে যেটা কিন্তু আধুনিক ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সেটা শুরু হয় কিন্তু 1978 সালে। মনে রাখবে পশ্চিমবঙ্গ হচ্ছে 1978। ওকে, আর রাজস্থানে কবে হয়? রাজস্থানে কিন্তু 1959। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে মনে রাখবে, এই প্রশ্নের উত্তর রাজস্থানে হয় প্রথম 1959 সালে, তারপরেই কিন্তু অন্ধ্রপ্রদেশে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। আর পশ্চিমবঙ্গে 1978 সালে হয়। আর আধুনিকীকরণ মানে আধুনিক পঞ্চায়েত ব্যবস্থা হয় 1978 সালে। চলো আমরা পাঁচের দাগের প্রশ্ন দেখি। পাঁচের দাগের প্রশ্ন আছে, কোচবিহার জেলাটি কত সালে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়? এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 1950 সালে। গয়ের দাগ হবে সঠিক উত্তর। 1950 সালে 1 জানুয়ারি কোচবিহার একটি সম্পূর্ণ জেলা হিসেবে পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হয়। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর কোচবিহার প্রথম একটি দেশীয় রাজ্য ছিল এবং 1949 সালে এটি ভারতের সাথে যুক্ত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 1950 সালে। আমরা 6 দাগের প্রশ্ন দেখব। 6 দাগের প্রশ্ন আছে, সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? এখানে সঠিক উত্তর হবে 1987 সালে, অর্থাৎ ক্ষয়ের দাগ হবে সঠিক উত্তর। সুন্দরবনের অন্যান্য ম্যানগ্রোভ ইকোসিস্টেম এবং জীববৈচিত্র্যের জন্য 1927 সালের ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। কত সালে? 1987 সালে, মনে রাখবে। আর
এই যে 1989 সাল আছে, এই 1989 সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা কিন্তু 1989 সালে। আর 1987 সালে এটা কিন্তু ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী হিসেবে ঘোষণা করেছে 1987 সালে। আর এই গয়ের দাগে 1989 সালে সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে। মনে রাখবে এগুলো। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্ন কি আছে দেখো, 7 দাগের প্রশ্ন আছে কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারবি রোগ হয়। তো অবশ্যই তোমরা জানো কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারবি রোগ হয়। তো ভিটামিন সি এর অভাবে, অর্থাৎ গয়ের দাগ হবে কিন্তু সঠিক উত্তর। স্কারবি রোগ যেটা কিন্তু তোমার মাড়ি ফুলে যাওয়া, মানে দাঁতের মাড়ি ফুলে যাওয়া এবং রক্ত পড়ার মতন কিন্তু বিষয়টা ঘটে, সেটাকে আমরা বলবো স্কারবি রোগ। সেটা হয় কিসের অভাবে? হয় কিন্তু ভিটামিন সি এর অভাবে। তাহলে ভিটামিন সি এর উদ্ভিজ্জ এবং প্রাণীজ উৎস দুটি আলোচনা করবে। তারপরে দেখো এখানে ভিটামিন এ আছে, ভিটামিন বি আছে, ভিটামিন ডি আছে, সবগুলো সম্বন্ধে বলে দিচ্ছি। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা। ঠিক আছে, রাতকানা রোগ হয় হচ্ছে ভিটামিন এর অভাবে। আর এখানে ভিটামিন বি এর অভাবে হয় কিন্তু বেরি রোগ, বেরি। ওকে, তারপরে ভিটামিন সি এর অভাবে আলোচনা করলাম স্কারবি রোগ হয়, যেটা কিন্তু দাঁতের মাড়ি ফুলে যাওয়া এবং রক্তপাত হয়, এটাকে কিন্তু বলা হয় স্কারবি রোগ। আর এখানে দেখতে পাচ্ছ ভিটামিন ডি আছে, এটার অভাবে কি রোগ হয়? এটার অভাবে হয় কিন্তু রিকেট, শিশুদের রিকেট হয়। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবগুলোর উদ্ভিজ্জ প্রাণীজ উৎস অবশ্যই তোমরা মুখস্থ করবে। চলো, এছাড়াও কিন্তু ওটার মানে এই ভিটামিনগুলোর রাসায়নিক নামও তোমরা মুখস্থ করবে, এগুলো কিন্তু ভুলবে না। 8 দাগের প্রশ্ন দেখবো, বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো এটা হবে আলিপুরদুয়ারে, অর্থাৎ খয়ের দাগ হবে কিন্তু সঠিক উত্তর। বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গ আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। কত সালে? 2014 সালের জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা গঠিত হওয়ার পর বনাঞ্চলটি নতুন জেলার অধীনে চলে যায়, এটা যেন মনে রাখবে। 9 প্রশ্ন কি আছে? 9 প্রশ্ন যেটা আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে 9। পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ অফিসার কে হন? অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু বিডিও। কয়ের দাগ হবে এর সঠিক উত্তর। ব্লক স্তরের পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান ও কার্যনির্বাহী আধিকারিক হলেন বিডিও। আর এখানে দেখতে পাচ্ছ যে এসডিও আছে, এসডিও হচ্ছে মহকুমা স্তরের প্রধান প্রশাসনিক আধিকারিক। আর এখানে দেখতে পাচ্ছ ডিএম অর্থাৎ জেলা শাসক, এটাকে বলা হয় মানে জেলা পরিষদের প্রধান কার্যনির্বাহী আধিকারিক, ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যেটাকে আমরা বলবো জেলা শাসক। আর এখানে দেখতে পাচ্ছ সভাপতি হচ্ছে পঞ্চায়েত সমিতির নির্বাচিত রাজনৈতিক প্রধান, ইনি হচ্ছেন সভাপতি। প্রশ্নটা ছিল পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক ও এক্সিকিউটিভ অফিসার কে হন? তো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু বিডিও, যেটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10 দাগের প্রশ্ন যেটা আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? এই অপশনগুলো এখানে কি ঠিক আছে? যদি না ঠিক থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এখন বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি এবং তিনি কততম প্রধান বিচারপতি, এটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে উত্তর করবে। কমেন্টে উত্তর করলে তোমাদেরই ভালো, কারণ তোমরা কোনটা জানলে না সেটা কিন্তু তোমরা বলতে পারবে বা বুঝতে পারবে। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 2 দাগের প্রশ্নে। 2 দাগের প্রশ্ন দেখো, বিভাগ 2 লেখা আছে বাংলা ভাষা ও ব্যাকরণ। বাংলা ভাষা ও ব্যাকরণের মধ্যে কি কি আছে দেখো, এখানে গুরুত্বপূর্ণ টপিক আছে সন্ধি, সমাস, কারক, এক কথা প্রকাশ, অশুদ্ধি সংশোধন। তোমরা অবশ্যই সিলেবাসটা জানো, তো এর মধ্যে কিন্তু সন্ধি, সমাস, কারক, এক কথা প্রকাশ আর অশুদ্ধি সংশোধন, এই কটা নিয়েই কিন্তু সেটটা তৈরি করা হয়েছে। চলো 11 দাগের প্রশ্ন দেখবো, উড্ডয়ন, এই শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তো এখানে কিন্তু তোমার উত্তর হবে কিন্তু উদ যুক্ত ডয়ন, এটা হচ্ছে এর সঠিক উত্তর। এখন তুমি বলতে পারো যে স্যার কেন এটা হচ্ছে? এটা কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখানে যে এই খণ্ডকটা আছে না, তার মানে খণ্ডকটার কথার অর্থ হচ্ছে ত, আর এখানে দেখতে পাচ্ছ ড, মানে ত আর ড, অর্থাৎ এখানে যদি আমি করি তাহলে আমরা ত কিংবা দ, আর এখানে তার সাথে যদি ড যুক্ত থাকে, ত কিংবা দ এর সাথে যদি ড যুক্ত থাকে, তা ত আর ডর হচ্ছে উচ্চারণ লোপ পেয়ে সেটাকে ডয় হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই এই উড্ডয়ন দেখো, হর্ষ ডয় অন্তস্থ দন্তান্ন, উড্ডয়ন অর্থাৎ ডয় হয়েছে। এখানে এই খণ্ডকতরের ত আর এই ড এর উচ্চারণ লোপ পেয়েছে, ঠিক আছে? তো
তাই কিন্তু সঙ্গে সঙ্গে উড্ডয়ন হয়ে যায়। তাই সঠিক বানান হবে কিন্তু উদ যুক্ত ডয়ন, অর্থাৎ কয়ের দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 12 দাগের প্রশ্নে। বাংলা ভালোভাবে শিখতে অবশ্যই এখানে তুমি যোগাযোগ করতে পারো 85 339 82 506 এই নাম্বারে, এবং ক্লাস করা শুরু করো এখানে। এখন থেকে যদি তুমি ক্লাস করো তাহলে তুমি কিন্তু তোমার মূল লক্ষ্যে খুব সহজে পৌঁছে যাবে। মনে রাখবে, অঙ্ক, জেনারেল স্টাডিজ, ইংরেজি এবং বাংলা পরিষ্কার করে কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে আর এডুকেশন স্কুল। তাই দেখতে থাকো আর এডুকেশন স্কুল। তুমি যদি এখনো পর্যন্ত ক্লাস না করে থাকো তাহলে এখনই ক্লাসে যুক্ত হও, কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর 12 দাগের প্রশ্ন দেখো। 12 দাগের প্রশ্ন আছে, সিংহাসন পদটি কোন সমাসের উদাহরণ? সিংহাসন এই পদটি কোন সমাসের উদাহরণ? তো এটার সঠিক উত্তর হবে কিন্তু মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অর্থাৎ দেখো, এখানে সিংহাসন শব্দটির ব্যাসবাক্য হলো সিংহ চিহ্নিত আসন। এই সিংহ চিহ্নিত আসন অর্থাৎ কর্মধারয় সমাস হয় এটা, ঠিক আছে। তো তো এখানে একটা জিনিস মনে রাখবে, যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মাঝে পদটি অর্থাৎ এখানে যে চিহ্নিত হচ্ছে এটাকে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সেটা হচ্ছে সিংহাসন। মানে আমরা যদি এটা ব্যাসবাক্য করি তাহলে সিংহ চিহ্নিত আসন, এই চিহ্নিত হচ্ছে মাঝে থাকছে। এই যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের মাঝের পদটি অর্থাৎ এই যে চিহ্নিত বললাম মাঝের পদ, এই মাঝের পদটি সমস্ত পদে এসে বিলুপ্ত হয় বা লোপ পায়, তাকে কিন্তু বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অর্থাৎ সিংহাসন, দেখো আমি যদি তোমাদের ব্যাসবাক্য করি তাহলে সিংহ, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এটা কিন্তু হয় এর মানে ব্যাসবাক্য। সিংহ চিহ্নিত আসন, দেখো সিংহাসন হচ্ছে, ঠিক আছে, সিংহ আর আসনটা যুক্ত করলে সিংহাসন হচ্ছে, এই যে চিহ্নিতটা কিন্তু লোপ পেয়েছে। তো এই যে লোপ পাওয়া এটাকে কিন্তু বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস, সিংহ চিহ্নিত আসন, ঠিক আছে। তো বিভিন্ন রকমভাবে অনেক সমাস আছে, সেই সমাসগুলো অনেক রকমভাবে চিনতে হয়। হ্যাঁ, এখানে যেমন তোমার এই যে রূপক কর্মধারয় সমাস আছে, এখানে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হলে তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। যেমন তোমাকে বলি, মানে মনোমাঝি, মনোমাঝি যদি তুমি বলো, এই মনোমাঝি যদি হয়, মনোমাঝি, মনোমাঝি যদি তোমার সমাস হয় তাহলে মন রূপ মাঝি, তার দেখো রূপক কর্মধারয় সমাস, মন মাঝি, মন রূপ মাঝি, তাই হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আর এই সমাসের উপায় কি? উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হলে। হ্যাঁ, দেখো মন আর মাঝি, মন রূপ মাঝি, অভেদ একটা কল্পনা হচ্ছে, সেই জন্য একে বলা হয় রূপক কর্মধারয় সমাস। এবারে দেখো বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস যে সমাসের পূর্বপদ বা পরপদের অর্থ না বুঝিয়ে সম্পূর্ণ নতুন কোনো অর্থ প্রকাশ পায় তাকে বলা হয় বহুব্রীহি সমাস। যেমন দশানন, এই যে দশানন, ঠিক আছে, দশানন হচ্ছে 10টা আননের সমাহার বা 10 আনন যার, 10 আনন যার, তাকে বলা হয় দশানন, বহুব্রীহি সমাস। আর 10টা আননের সমাহার, সেখানেও কিন্তু বহুব্রীহি সমাহার বহুব্রীহি হয়ে যায়, ঠিক আছে। তো তার 10 আনন, এটা কিন্তু বহুব্রীহি সমাসের উদাহরণ। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা সমাসের একটা একটা করে বিষয় আছে। তাই যদি তোমার আরো প্রয়োজন হয় অবশ্যই আর এডুকেশন স্কুলের কাছে ফোন করো। 85 339 82 506 এই নম্বরে ফোন করার এখনই এখানে ক্লাসে যুক্ত হয়ে যাও। দেখবে তুমিও কিন্তু গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে। মনে রাখবে, এবার যে ভ্যাকান্সি আছে সেটা এত গুরুত্বপূর্ণ সবার জন্য যে এখানে কিন্তু তুমি যদি সামান্য একটু পড়াশোনা করো তাহলে কিন্তু সহজেই তুমি উত্তীর্ণ হয়ে যাবে। চলো আমরা পরের প্রশ্ন দেখি, 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্ন কি আছে দেখো, এখানে 13 দাগের প্রশ্ন আছে করণ কারক এ সাধারণত কোন বিভক্তি যুক্ত হয়? করণ কারকে, করণে কি হয়? করণে হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। এই যে দ্বারা দিয়ে কর্তৃক, এখান থেকে প্রশ্ন করলে যে উত্তরটা বেরিয়ে আসে সেটা হচ্ছে করণ কারক, ঠিক আছে। করণ কারক, দ্বারা দিয়ে কর্তৃক, এটা হচ্ছে করণ কারকের উদাহরণ, ঠিক আছে। এবার এই দ্বারা দিয়ে কর্তৃক এইগুলো দিয়ে প্রশ্ন করলে করণ কারক চলে আসে। এখানে কে রে, এই কে আর রে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা তোমার বেরিয়ে আসে সেটা হচ্ছে কর্মকারকের উদাহরণ। কর্মকারক,
কর্মকারকে হচ্ছে কে রে, আর এতে অন্তুস্থ আছে না, এতে অন্তুস্থ, এটা তোমার হচ্ছে অধিকরণ কারকে, এতে অন্তুস্থ অধিকরণ। আর এই যে হইতে থেকেছে এটা হচ্ছে অপদান, অপদান। ঠিক আছে, তো এই বিভিন্ন রকম সমাস চেনার উপায়, এখানে বিভিন্ন রকম উদাহরণ আছে, সেখানে প্রশ্ন করলে কর্মকারক বেরিয়ে যায়, করণকারক, অধিকরণ কারক সব কিন্তু এইসব দিয়ে প্রশ্ন করলে উত্তরগুলো বেরিয়ে যায়। খুব সুন্দরভাবে কিন্তু এখানে ব্যাকরণগুলো আলোচনা করা যায়। যেমন দেখা যাচ্ছে যে এই দ্বারা দিয়ে কর্তৃক আছে, এখানে দ্বারা দিয়ে কর্তৃক, তিনি কলম দিয়ে লেখেন, কি দিয়ে লেখেন, কলম দিয়ে লেখেন, বা কলমের দ্বারা লেখা হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলো করণ কারক। এরকম ভাবে কিন্তু মানে বিভিন্ন রকম কারক চেনা হয়। এছাড়াও কিন্তু তোমরা আলোচনা করলে, এখানে ক্লাস করলে তোমার যখন আলোচনা হবে তখন তুমি কারক সম্পর্কে অনেকটা কিন্তু বুঝে যাবে যে এখানে এই কারক এরকম ভাবে কিন্তু চিহ্নিত হয়। আমরা 14 দাগের প্রশ্ন দেখব। প্রশ্ন আছে, যার কোনো কিছু থেকেই ভয় নেই, এক কথায় প্রকাশ। অর্থাৎ যার কোনো কিছু থেকেই ভয় নেই তাকে আমরা কি বলবো? তো আকুত ভয় বলবো। যার কোনো কিছুতে ভয় নেই তা আকুত ভয় বলবো। যার কোনো কিছুতেই ভয় নেই বা ভীতি নেই তাকে আমরা আকুত ভয়ই বলবো। আর এখানে দেখতে পাচ্ছ নির্ভীক, নির্ভীক মানে যার ভয় নেই, মানে ভয়হীন। হ্যাঁ, যার কোনো কিছু থেকেই ভয় নেই তাকে বলা হয় আকুত ভয়, আর যার ভয় নেই তাকে আমরা বলবো নির্ভীক। ঠিক আছে, তারপরে এখানে যে আপাবিদ্ধ, অর্থাৎ এটাকে তুমি যদি বিশ্লেষণ করো তাহলে পাবে যা পাপের দ্বারা স্পর্শ করা হয়নি, যা পাপের দ্বারা স্পর্শ করা হয়নি বা নিষ্পাপ, তাকে বলা হয় আপাবৃদ্ধ। ঠিক আছে, তো আর এখানে সাহসী, যার অনেক সাহস আছে তাকে কিন্তু বলবো আমরা সাহসী। আমরা 15 দাগের প্রশ্ন দেখব। 15 দাগের প্রশ্ন দেখো, নিচের কোন বানানটি সম্পূর্ণ শুদ্ধ? তো এখানে এই বানানটি সম্পূর্ণ শুদ্ধ, এখানে এই যে খয়ের দাগের বানানটি সম্পূর্ণ শুদ্ধ। বাল্মীকি, বাল্মীকি মানে সেই বিখ্যাত রামায়ণ রচয়িতা মহর্ষি বাল্মীকি, এনার নামের সঠিক বানান কিন্তু এই যে বাল্মীকি। এই এখানে কিন্তু বিভিন্ন রকম ভাগ আছে, ব যুক্ত আ যুক্ত ল যুক্ত মো যুক্ত দীর্ঘি, এরকম ভাবে কিন্তু এগুলো হয়। তা বাল্মীকির এই বানানটা মানে দীর্ঘি আর হস্যি, বয়াকার লয়ময় দীর্ঘি ক্ষয় হস্যি, বাল্মীকি, এটা কিন্তু এর সঠিক বানান। আমরা এবারে চলে যাব পরের বিভাগে কি আছে। দেখো 3-এর বিভাগ, আমরা 1-এর বিভাগ, 2-এর বিভাগ এবং এবার আমরা দেখছি 3-এর বিভাগ। ইংরেজি ভাষা, ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ টপিক সিনোনিম, অ্যানাটমি, প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইগুলো কিন্তু থাকবে। তো চলো আমরা 16 দাগের প্রশ্ন দেখি। 16 দাগের প্রশ্ন আছে, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তোমাকে একটা কারেক্ট প্রিপোজিশন খুঁজতে হবে। হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল্টস। তো এখানে তোমার দেখো হি ইজ ব্লাইন্ড হিজ সন্স ফল্টস, তার মানে ছেলের দোষ ত্রুটি যাই করুক না কেন তিনি ছেলের প্রতি অন্ধ, অন দ্য স্নো। তো এখানে সেই কথাটা বোঝাতে তোমাকে ব্যবহার করতে হবে টু, অর্থাৎ ব্লাইন্ড টু। এখানে যদি ব্লাইন্ড টু হয় তাহলে ছেলের মানে ছেলে যতই দোষ ত্রুটি থাকুক না কেন তার প্রতি তিনি অন্ধ স্নেহ। এই কথাটার অর্থ হচ্ছে সে তার ছেলের দোষের প্রতি অন্ধ। ওকে, তাই ব্লাইন্ড টু। আর যদি আমরা ব্লাইন্ড অফ বলতাম, এই অফটা যদি আমরা বলতাম ব্লাইন্ড অফ, তাহলে ব্লাইন্ড অফ হলে এখানে কিন্তু যে চোখে দেখতে পায় না সেই ক্ষেত্রে কিন্তু তিনি অন্ধ। সে হচ্ছে এরকম হতে পারে, হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, হি ইজ ব্লাইন্ড, BLIND, হি ইজ ব্লাইন্ড। তোমার ব্লাইন্ডের পরে যদি আমরা অফ দিই, ব্লাইন্ড অফ ওয়ান আই, এরকম যদি দেই YEY, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো ব্লাইন্ড অফ। ওকে, হি ইজ ব্লাইন্ড অফ, এরকম থাকলে কিন্তু আমরা অফ বসাতে পারবো। আর ছেলের প্রতি তিনি মানে অন্ধ, স্নেহ অন্ধ, সেটা হবে কিন্তু ব্লাইন্ড টু। ওকে, চলো আমরা চলে যাবো 17 দাগের প্রশ্নে। 17 দাগের প্রশ্ন আছে, দেখো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবান্ডন? এই অ্যাবান্ডনের সিনোনিমটা তোমাকে নির্ণয় করতে হবে। অ্যাবান্ডন কথার অর্থ হচ্ছে পরিত্যাগ করা, পরিত্যাগ, প রহস্যি তয় যে ফলা আকার গ, পরিত্যাগ করা হচ্ছে অ্যাবান্ডন কথার অর্থ। তো একই অর্থ হচ্ছে এই যে তোমার ফরসেক, অর্থাৎ বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর। এই কথাটার অর্থও কিন্তু হুবহু একই,
মানে পরিত্যাগ করা। এখানে তুমি দেখতে পাচ্ছ কিপ আছে, কিপটা কিন্তু ধরে রাখা। আর এখানে সাপোর্টটা দেখতে পাচ্ছ, সাপোর্ট মানে তোমার কি সমর্থন করা বা সাহায্য করা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডির অপশন যেটা আছে, এটার কথার অর্থ হচ্ছে লালন পালন করা বা সযত্নে রক্ষা করা। ঠিক আছে, আমরা 18 দাগের প্রশ্ন চলে যাব। 18 দাগের প্রশ্ন কি আছে দেখবো। 18 দাগের যে প্রশ্নটা আছে দেখো, চুজ দ্য কারেক্ট অন ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এ পার্সন হু রাইটস বুকস। তো এই প্রশ্নর সঠিক উত্তর কি হবে, যে বই লেখে তাকে আমরা এক কথায় কি বলবো, তাকে আমরা এক কথায় অথর বলবো, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আর পাবলিশার, পাবলিশার মানে যিনি প্রকাশক, যিনি বই ছাপিয়ে বাজারে প্রকাশ করেন তাকে বলা হয় প্রকাশক। আর এডিটর, এডিটর হচ্ছে অ্যাকচুয়াল যিনি বই বা পত্রিকা লেখা এগুলো সংশোধন করেন বা পরিমার্জন করেন তাকে বলা হয় এডিটর। আর এখানে নভেলিস্ট অর্থাৎ ঔপন্যাসিক, যিনি কেবলমাত্র উপন্যাস লেখেন তাকে বলা হয় নভেলিস্ট। আমরা 19 দাগের প্রশ্ন চলে যাব। খুব সুন্দর সুন্দর প্রশ্ন এই প্র্যাকটিস সেটে। 19 দাগের প্রশ্ন আছে দেখো, আইডেন্টিফাই দ্য অ্যানাটমি অফ আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালের অ্যানাটমি মানে বিপরীত শব্দ তোমাকে নির্ণয় করতে হবে। তো তোমরা জানো আর্টিফিশিয়াল কথার অর্থ হচ্ছে কৃত্রিম। আর্টিফিশিয়াল কথার অর্থ হচ্ছে কৃত্রিম। এর যদি বিপরীত শব্দ ব্যবহার করতে হয় তাহলে আমরা বলবো ন্যাচারাল। ন্যাচারাল এর হচ্ছে সঠিক উত্তর। আর্টিফিশিয়াল কৃত্রিম, ন্যাচারাল মানে প্রকৃতি, অর্থাৎ আর্টিফিশিয়ালের বিপরীত শব্দ হচ্ছে এই ন্যাচারাল। ওকে, এখানে তুমি দেখতে পাচ্ছ সিনথেটিক। সিনথেটিক এটাও কিন্তু কৃত্রিম, ঠিক আছে। তো কিন্তু এটা আর্টিফিশিয়াল এর সঙ্গে ন্যাচারালটা খাটবে। সিনথেটিক কৃত্রিমটা কৃত্রিম কৃত্রিম হবে না, কারণ বিপরীত শব্দ তোমাকে নির্ণয় করতে বলেছে। আর ফেক মানে কি, ফেক মানে নকল করা আর কি। আর এখানে হচ্ছে আনন্যাচারাল, আনন্যাচারাল মানে অস্বাভাবিক, ঠিক আছে। তো এগুলোর মধ্যে অবশ্যই আর্টিফিশিয়ালের বিপরীত শব্দ হচ্ছে ন্যাচারাল হবে। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 20 দাগের প্রশ্ন দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট আর্টিকেল। তোমার এখানে একটা কারেক্ট আর্টিকেল বসাতে বলেছে। কারেক্ট আর্টিকেল কি হবে, কারেক্ট আর্টিকেল হবে কিন্তু এ দেখো, শি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ, ঠিক আছে। তাহলে এম এর উচ্চারণ দেখো এ আকার, হ্যাঁ এম এ, তুমি এম উচ্চারণ করতে আগে এ আসবে, ঠিক আছে। তো এরকম ক্ষেত্রে তোমার কি বসে, প্রথমে অ্যান বসে, ঠিক আছে, অ্যান হবে। এই যে এম এ এর আগে কিন্তু অ্যান বসবে। এম এর উচ্চারণ দেখো এ মতো আছে, তাই এই ক্ষেত্রে কিন্তু অ্যান বসবে। সেটা কনসোনেন্ট হলেও কিন্তু অ্যানই আগে বসবে। তাই তোমাদেরকেও এটা কিন্তু ঠিক রাখতে হবে। এর উচ্চারণ ভাওয়েল না হলেও কিন্তু এম এর উচ্চারণ এ দিয়ে শুরু হয়, তাই এটা ভাওয়েলে চলে আসে, সেই ক্ষেত্রে অ্যান হবে। তো বিদ্যা হবে কিন্তু এখানে সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। বিভাগ 4 দেখবো। বিভাগ 4-এ কি আছে, পাটিগণিত। পাটিগণিত থেকে অঙ্ক আছে, গুরুত্বপূর্ণ টপিক দেখো, শতকরা, লাভ, ক্ষতি, লসাগু, গসাগু, সময় ও কার্য। 21 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা দেখবো। তো চলো পাটিগণিতের প্রথম অঙ্ক 21 দাগের অঙ্ক দেখো, খুব সুন্দর করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম হুবহু এই টাইপের প্রশ্ন পড়বে, এর বাইরে কিন্তু প্রশ্ন পড়বে না, আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। এই যে লসাগু কত আর সংখ্যা দুটির অনুপাত বলেছে 3:4, তো ঠিক আছে, এদের গসাগু বলেছে 4, তা 3:4, 3 আর 4 এর গসাগু কত, 3 আর 4 এর গসাগু হয় 1, তাহলে 1 সমান কত, 1 সমান এই 4, ঠিক আছে। তো আর এই দুটো সংখ্যার এই 3 আর 4 এর যদি গসাগু 1 হয় তাহলে লসাগু কত, লসাগু হচ্ছে 3 এর 4 12 হয়, 3 আর 4 এর মধ্যে লসাগু করা যায় না, তা গুণ করতে হয়, 3 4 12, তাহলে 1 সমান যদি 4 হয় তাহলে 12 সমান কত, 12 সমান 12 গুণ 4, তাহলে কত হচ্ছে 4 12 48, ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 48 গদ্দাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 22 দাগের প্রশ্ন দেখি। 22 দাগের প্রশ্ন আছে, একটি বই 100 টাকায় কিনে 85 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে। তাহলে এখানে আমার 100 টাকায় কিনেছি, 85 টাকায় বিক্রি করছি, তাহলে 15 টাকা ক্ষতি হয়ে যাবে, তা 15% ক্ষতি হবে, বিদ্যা হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো 23 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, একটি কাজ 10 দিনে 20 এই কাজটা 15 দিনে করতে পারে, একসাথে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে। সূত্র হচ্ছে এবি বাই এ প্লাস বি,
ঠিক আছে, এই হচ্ছে সূত্র। এ কোনটা, এ হচ্ছে 10, বি কোনটা, বি হচ্ছে 15। 10 আর 15 যোগ করতে হবে, এ প্লাস বি বলেছি নিচে, তাই 10 আর 15 যোগ করলে হয়ে যাবে 25। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 3 এ 5 15, 5 5 25, 5 আর 10 কাটলে হয়ে যাবে 2। তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে, এই 3 আর 2 গুণ করলে হয়ে যাবে 3 দ্বিগুণে 6 দিন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 6 দিন। এইরকম অঙ্ক তোমাদের কিন্তু পড়বে, এর বাইরে অঙ্ক আসবে না কিন্তু। পঞ্চায়েত পরীক্ষা কিন্তু যতই তুমি বলবে না কেন, আর এডুকেশন স্কুল যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের করাচ্ছে একদম শিওর এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। পরে 24 থেকে প্রশ্ন দেখো, কোনো আসলের 5% বার্ষিক সরল সুদের হারে 2 বছরের সুদ 50 টাকা হলে আসল কত টাকা। তাহলে দেখো 2 বছরে 5% হারে, তাহলে এখানে 5 আর 2 তুমি গুণ করো, তাহলে 5 দ্বিগুণে 10, 10%। ঠিক আছে, 10%। এবার বলেছে দেখো 50 টাকা কি হয়েছে সুদ, তাই তুমি এটাকে কি করবে, 10% সমান কত, 10/100। ওকে, তাই তুমি এই যে বলেছে সুদ কত 50 টাকা, তারপর তুমি 50 কে কি করবে, এটা উল্টে গুণ করবে, 100/10 করে দেবে, ব্যাস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে। এই শূন্য আর এই শূন্য কেটে দেবো, 5 100 500। তো এই সঠিক উত্তর হবে কিন্তু 500 টাকা। খুব সহজে আমি তোমাদের এরকম ভাবে সমাধান করে দিতে পারি, আর প্রত্যেকটা অঙ্ক কিন্তু এরকম ভাবে সমাধান করা যায়। মনে রাখবে, আর এডুকেশন স্কুল তোমাদেরকে অঙ্ক, ইংরেজি, জেনারেল স্টাডিজ এবং বাংলা ব্যাকরণ খুব সুন্দর করে আলাদা আলাদা মাস্টার দ্বারা কিন্তু তোমাদেরকে শেখানো হচ্ছে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। আর প্রত্যেকটা প্র্যাকটিস সেট এত গুরুত্বপূর্ণ যেগুলো কিন্তু তুমি করতেই পারবে। আর এরকম গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট না করতে পারলে তবে তুমি কিন্তু তোমার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই মূল লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই তুমি আর এডুকেশন স্কুলের হাত ধরো, ফোন করো 85 339 82 506। এরা গুরুত্বপূর্ণ সেটগুলো তুমি পাও, সেখান থেকে তুমি কিন্তু অবশ্যই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করলে তুমি কিন্তু ক্র্যাক অবশ্যই করতে পারবে। 25 দাগের প্রশ্ন আছে, বার্ষিক পরীক্ষায় রাম 60% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 20 নম্বর বেশি পায়। 5 নম্বর যদি 30% হয় তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল। তো এটা কিন্তু 30 হবে না, এটা হয়ে যাবে 50। হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে, এটা 50%। তো এই 60 আর 50-এর মধ্যে পার্থক্য কত, 60 আর 50-এর মধ্যে পার্থক্য 10, আর এখানে পার্থক্য কত, এখানে 20 নম্বর বেশি পায়, তো 10 সমান 20। তাহলে 1 সমান কত, 20/10। ওকে, আর 100 সমান কত, তাই 100 সমান কত, 100 গুণ করতে হয় উপরে। এখানে দেখো এই 10 10-কে 100 করেছে, তাহলে 20 10-কে 200। তাই এই পরীক্ষায় মোট নম্বর কত ছিল, 200। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কয়েক দেখা হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজেই সমাধান করা হয়। তাই দেরি না করে আজই ক্লাস করো আর এডুকেশন স্কুলের কাছে। আর এডুকেশন স্কুলের এরকম ক্লাসগুলো অঙ্কগুলো কিন্তু তুমি খুব সহজেই সমাধান করতে পারবে। মনে রাখবে, জেনারেল স্টাডিজে 10 নম্বর থাকবে, অঙ্কে থাকবে কিন্তু 25 নম্বর, ইংরেজিতে থাকবে 25 নম্বর এবং বাংলায় থাকবে 25 নম্বর। এই 75 নম্বর কিন্তু তোমাকে ক্রেডিট করতেই হবে, আর তুমি যদি এটা না পারো তাহলে কিন্তু তুমি কিছুই করতে পারবে না। তাই দেরি না করে আজই ফোন করো 85 339 82 506 এই নাম্বারে। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। আজকের ক্লাসটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক করবে, আর মনে রাখবে এরকম প্রশ্ন যেহেতু আসবে তাই দেরি না করে আর এডুকেশন স্কুলের সাথে সরাসরি যোগাযোগ করো, ফোন করো 85 339 82 506 এই নাম্বারে। আজকে ক্লাসে এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরে ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।